Welcome students to TCL Mathematics, your trusted channel for CBSE ICSE students for mathematics from 5 to 10. আগে আমি বলেছি, আগে আমি ডিসকাস করেছি অ্যাবাউট দ্য হাউ টু হোয়াট উইল বি ইয়োর অ্যাটিটিউড, হোয়াট উইল বি ইয়োর প্রিপারেশন, কি করে প্রিপারেশন করতে হবে, হাউ টু প্রিপেয়ার ইয়োরসেলফ, এবং কি কি ব্যাপারে রিপিটেডলি জিনিসগুলোকে রিভিশন দিতে হবে। রিভিশন না দিলে কিন্তু অনেক কিছু ভুলে যেতে হবে, কারণ ভাস্ট সিলেবাস দুটোর ক্ষেত্রেই, সিবিএসই আইসিএসই বোথ ইন দিস টু কেসেস ইউ উইল গেট এ ভাস্ট সিলেবাস। সুতরাং রিভিশন মাস্ট, বারে বার রিপিটেড রিভিশন দিতে হবে। কিন্তু আজে বাজে জিনিস গাদা গাদা করলে হবে না, যে আমি ম্যাথ একেবারে সব অঙ্ক করে ফেললাম 2000 4000 এরম করলে হবে না। বেছে বেছে ভালো ভালো ম্যাথগুলো যেগুলো আছে সেইগুলোই করতে হবে, কিন্তু প্র্যাকটিস করতে হবে, কঠিন অঙ্ক করতে হবে। বারে বার আমি একটা কথাই বলছি, এর আগের এপিসোডেও বলেছি, কঠিন অঙ্ক করতে হবে, তাহলে হলে গিয়ে টেনশন হবে না। কঠিন অঙ্ক না করলেই কিন্তু একটা টেনশন থাকবে যে আমি তো এই সোজা সোজা অঙ্ক করে এসেছি, যদি কঠিন অঙ্ক দেয়। এমনভাবে নিজেকে প্রস্তুত করতে হবে কঠিন অঙ্ক করে, যে হলে গিয়ে তোমার মনে হবে দেখি দে কত কঠিন অঙ্ক আছে। আমার তো সমস্ত করা আছে, সমস্ত পেপার, সেই জন্য বলছি অনলাইন অফলাইন সমস্ত জায়গা থেকে স্যাম্পল পেপার, অ্যাসেসমেন্ট পেপার যা আছে সমস্ত কিন্তু সলভ করতে হবে। এটা আগেই করতে হবে। এটা যখন করা হয়ে যাবে তখন এত কনফিডেন্স লেভেল বেড়ে যাবে যে হলে গিয়ে তোমার কোনো অসুবিধাই হবে না। তখন মনে হবে তো আমার তো এগুলো তো সোজা, সবই করতে পারবো। সুতরাং কঠিন কোশ্চেনগুলো বারে বার প্র্যাকটিস করতে হবে। সোজা সোজা যতটা কম করা যায় ততই ভালো, সোজা করে লাভ নেই। তাই বলে এমন না যে খুব সোজাগুলো একেবারে দেখলাম না, তা নয়। সোজা কঠিন সবই করতে হবে, কিন্তু সোজাগুলোর যে ফর্মুলা সেগুলো তো মনে রাখতেই হবে, কিন্তু কঠিন কিন্তু করে গেলে খুব ভালো, খুব উপকার। হলে এই জিনিসটা খুব কনফিডেন্স লেভেলটাকে বাড়ায়। তখন আর নিজে বসে থাকা, চিন্তা করা এটা কি হবে, ফর্মুলা কি হবে, এই জিনিসটা হবে না যদি কঠিন অঙ্ক অনেক করা যায়। এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে, প্রথমে অঙ্ক করার সময় ফর্মুলাটা আগে লিখতে হবে। যে ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করছি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে বা ফিজিক্স কেমিস্ট্রি যার ক্ষেত্রেই, ফার্স্ট ফর্মুলাটা লিখতে হবে, এবং সাবস্টিটিউশন যে ক্লিয়ারলি, এটা সাবস্টিটিউশনগুলো ক্লিয়ারলি দেখাতে হবে। হ্যাঁ, এবং ফাইনাল অ্যান্সার একটা বক্সের মধ্যে করে লিখে দিলে খুব ভালো হয়। একটা বক্সের ভেতরে ফাইনাল অ্যান্সারটা লিখলে খুব ভালো হয়, সেটা কিন্তু ইমপ্রেশনটা ভালো হবে। হ্যাঁ, রাফ ডায়াগ্রাম করে দিলে খুবই ভালো হয়। ফিজিক্স ক্ষেত্রে যেখানে চাইনি সেখানেও কিন্তু ডায়াগ্রামে একটা আলাদা ইমপ্রেশন, গুড ইমপ্রেশন হয় যে এর কনসেপ্টটা ক্লিয়ার আছে। সুতরাং সবসময় চেষ্টা করতে হবে ডায়াগ্রামটা একটুখানি এঁকে দেয়া। ডায়াগ্রামটা এঁকে দিলে ইমপ্রেশন ভালো হবে। সেটা ম্যাথের ক্ষেত্রেও যদি এঁকে দেয়া যায়, যে সমস্ত হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক বা ট্রিগনোমেট্রি অঙ্ক যেগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু ডায়াগ্রাম না চাইলেও এঁকে এঁকে করলে তাতে ইমপ্রেশন ভালো হবে, মার্কস বেশি পাওয়ার চান্স আছে। তো ইমপ্রেশন ভালো হওয়ার একটা ব্যাপার আছে। অকওয়ার্ড কিন্তু করা যাবে না, কাটাকুটি, এখানে কাটাকুটি ওখানে কাটাকুটি। রাফও করব, সেটাও খুব সুন্দর করে রাফ করতে হবে, কাটাকুটি করা যাবে না, রাফটাও খুব অকওয়ার্ড করা যাবে না। হ্যাঁ, অকওয়ার্ড করা যাবে না, রাফ সেটাও খুব ভালো জায়গায় করতে হবে, ভালোভাবে করতে হবে। একটা জায়গায়, স্পেসিফিক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাফ করলে হবে না। আর একটা ব্যাপার হচ্ছে, ডায়াগ্রামগুলো খুব পারফেক্ট হওয়া চাই, উইথ লেভেলিং করতে হবে। হ্যাঁ, আর একটা হচ্ছে যে জিনিসগুলো যা লিখতে হবে সেগুলো কিন্তু পরপর লিখতে হবে। আমি এখানে একটা গ্রুপ দিলাম, তার একটা অ্যান্সার লিখলাম, আবার একটা অন্য গ্রুপের আবার একটা অ্যান্সার লিখলাম, আবার একটা অন্য গ্রুপে চলে গেলাম, আবার প্রথম গ্রুপে চলে গেলে, এরকম করলে হবে না। বারেবার বলছি, যে গ্রুপেরটা লেখার সেটা কিন্তু পরপর লিখতে হবে। পরপর লিখে যদি কোনো জায়গায় না পারি তাহলে সেখানে ফাঁকা জায়গা রেখে যেতে হবে, ফাঁকা জায়গা রেখে পরেরটায় চলে গেলাম। কিছুটা জায়গা, পাতা তো প্রচুর পাওয়া যাবে, পাতার তো অসুবিধা নেই। সুতরাং জায়গা ফাঁক ফাঁক রেখে যতটা করা যাবে তত কিন্তু পরে অসুবিধা হবে, খুবই সুবিধা হবে। কেননা
আমি তখন যখনই যে আমার মনে পড়বে সেই অঙ্কটা সেই জায়গায় করতে পারবো। সুতরাং বারেবার বলছি, পাতা বেশ জায়গা রেখে রেখে অঙ্ক করতে হবে। খুব ঘিচিঘিচি করলে কিন্তু পরে অসুবিধা হবে। পরে হয়তো মনে পড়লো এই অঙ্কটা ভুল হয়ে গেছি, তো আবার এই জায়গাটা তো কারেকশন করতে হবে, তখন আর জায়গা নেই, তখন কিন্তু মুশকিল হয়ে যাবে। অন্য জায়গায় স্টার মার্কস দিয়ে ইয়ে করা যাবে না। অন্য জায়গায় স্টার মার্কস দিয়ে কিন্তু ইয়েটা পড়া যাবে, লেখা লেখা যাবে না। ওইভাবে এক জায়গায় লিখলাম অ্যান্সার, আর এক জায়গায় স্টার মার্কস দিয়ে সেগুলো করা যাবে না। কতগুলো নিয়ম আছে, বোর্ডের কতগুলো নিয়ম আছে। নাম্বার টু, যে ফর্মুলা তো লিখতেই হবে, ফর্মুলা লিখে নিলে খুব ভালো হয়, ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে। আর এই ব্যাপারগুলো খুব দেখতে হবে। বায়োলজির ক্ষেত্রে ডায়াগ্রাম মাস্ট, এবং এটা একটা ডাইরেক্ট মার্ক থাকবে, যেগুলো চাইছে না সেটাও করে দিলে ভালো হয়। এবং সবসময় টেক্সট বুকের যে টার্মসগুলো সেইগুলো লিখতে হবে। নিজের মনের থেকে বানিয়ে লিখলে কিন্তু মার্কস দেবে না, আমি বলে দিচ্ছি। নিজে বানিয়ে লিখলে জোলো হয়ে যাবে, সেই কিওয়ার্ডস এর কোনো মিনিং হবে না, এবং সেগুলো মিনিং অন্য হয়ে যেতে পারে। সেই জন্য সবসময় কিওয়ার্ডস গুলো কিন্তু বইয়ের পয়েন্ট করতে হবে। কেমিস্ট্রির ক্ষেত্রে সমস্ত ইকুয়েশন গুলো কিন্তু ব্যালেন্সড করে দিতে হবে, এবং তার কন্ডিশন যদি লিখে দেয়া যায়, যা টেম্পারেচার, প্রেসার, ক্যাটালিস্ট, প্রোমোটার, এগুলো যদি লিখে দেয়া যায় তাহলে সেটা আরো ভালো হয়। সেক্ষেত্রে কিন্তু মার্কসটা বেশি ক্যারি করবে। হ্যাঁ, ফিজিক্সের ক্ষেত্রে ইউনিটস কম্পালসারি, ইউনিটস না লিখলে কিন্তু মার্কস কাটবে। প্রপার রেড যেটা খুবই দরকার স্টুডেন্টদের ক্ষেত্রে, সেটা হচ্ছে কোনো টেনশন নেওয়া যাবে না। টেনশন যতটা রিলিফ করা যাবে ততই কিন্তু স্মুথ হবে। হলের মধ্যে কোশ্চেন অ্যান্সার লেখাটা তত বেশি স্মুথ হবে। সুতরাং টেনশনটাকে রিমুভ করতে হবে। আর ম্যাথটা স্পেশালি পরীক্ষার আগের দিন বেশি করা যাবে না। পরীক্ষার আগের রাত্রে আমি 100টা ম্যাথ করলাম কমন ফেলার জন্য, যতগুলো করে ফেলা যায়, সেই রকম করা খুব মুশকিল। সেই জিনিসটা কিছুতেই করা যাবে না। হুম আগে তুমি ম্যাথ যত ইচ্ছা করো, 1 সপ্তাহ আগে কি 2-3 দিন আগে যত ইচ্ছা করো, তাতে অসুবিধা নেই। কিন্তু একদম পরীক্ষার আগে 50টা 60টা করলাম, তাহলে কি হবে, ব্রেনটা, এর প্রবলেমটা কোথায় আমি জানাচ্ছি, এতে ব্রেনটা এত বেশি টায়ার্ড হয়ে যাবে, ব্রেনটা অ্যাপ্লাই করার বা ব্রেনের যে স্পন্টেনিয়াস যে ক্রিয়েটিভিটি সেটা নষ্ট হবে। সবসময় ব্রেনের মধ্যে বিভিন্ন অঙ্কের পাক খাবে, তার ফলে যেটা জানা অঙ্ক সেটাও ভুল করে আসবে তোমরা। সুতরাং ম্যাথমেটিক্স কিন্তু আগের দিন রাত্রে দেখে যাও, তাতে অসুবিধা নেই। এমনি ফর্মুলা দেখছো, অঙ্ক দেখছো, সে তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাকে জিনিসগুলো করতে হবে, কি বলে, হাতে লিখে করা যাবে না, বেশি করা যাবে না। 2-4টে করলে অঙ্ক তাহলে অসুবিধা নেই, কিন্তু একদম দেদার অঙ্ক করে যাচ্ছি, অঙ্কই করে যাচ্ছি, মাথা তুলছি না, এরম করা যাবে না। আর পরের দিন খুব ফ্রি অ্যান্ড খুব স্মার্টলি যেতে হবে হলে, খুব স্মার্ট থাকতে হবে। আমি এটা বলছি, অ্যাটিচিউডটা মেন, অ্যাটিচিউডটা ঠিক রাখতে হবে, যে আই এম গোয়িং টু গোয়িং ফর দ্য এক্সাম। সুতরাং আমার খুব সিম্পল, কারোর সাথে বেশি কথা বলার দরকার নেই, কোনো ইয়ে কারোর সাথে আর্গুমেন্ট কিছু করার দরকার নেই, চুপচাপ থাকতে হবে। বই মাঝে মাঝে দেখলাম, কিন্তু বইয়ের মুখ দিয়ে পড়ে থাকলাম, আমি বাসে যাচ্ছি, ট্রেনে যাচ্ছি, যেখানে যাচ্ছি বই মুখে দিয়ে, এইগুলো কোনো এফেক্ট হয় না কখনো। এগুলো করার কোনো কোনো যৌক্তিকতা নেই। ভ্যানে যাচ্ছি পড়তে পড়তে যাচ্ছি, সেই রিক্সায় যাচ্ছি পড়তে পড়তে যাচ্ছি, আমি অনেককেই দেখেছি, বিশাল, এতে কোনো এফেক্ট হয় না। কেননা যা মনে থাকে সেটা, আমি যদি ব্রেনটাকে আমি যদি রেস্ট দিই না, পরীক্ষার হলে তার চেয়ে ডবল মনে পড়বে। এইটা সবসময় মনে রাখবে, যে যে জিনিসটা ভালোভাবে পড়া হয়েছে সেটা আমি একবার দেখে যেতে হবে, সেটা ঠিক, কিন্তু বারে বার দেখে গেলে এই যে হ্যামারিং হচ্ছে, তাতে ব্রেন টায়ার্ড হয়ে যায়। ব্রেন টায়ার্ড হয়ে গেলে কিন্তু মুশকিল হচ্ছে, সেটা তার অ্যাক্টিভিটিটা অত সুইফট আসে না, স্পন্টেনিয়াস ক্যারেক্টারিস্টিক্সটা এটা হারিয়ে ফেলবে। সুতরাং এর স্পন্টেনিয়াস আনতে গেলে এবং তার ক্যাপাসিটিটা ম্যাক্সিমাম লেভেলে করতে গেলে তোমাকে কিন্তু ব্রেন রেস্ট দিতে হবে। প্রচুর পড়া হয়েছে তার আগে, প্রচুর পড়া হয়েছে, এই সাবজেক্ট ও সাবজেক্ট, বিভিন্ন সাবজেক্ট, কিন্তু
তুমি যদি সেটাকে রেস্ট না দাও, কিছুক্ষণ রেস্ট দিলে, স্লাইট একটা লাইট মিউজিক শুনলে, হ্যাঁ, খুব একটা একদম লোনলি কিছুক্ষণ থাকা হলো, মিউজিক শুনলাম, একটু ফিল্ম দেখলাম দু একটা, তাতে বেটার আমি বারেবার বলছি, এটা কিন্তু বেটার, কিন্তু বেশি না যে আমি ফিল্ম দেখছি, ফিল্ম দেখেই যাচ্ছি তা নয়। ছোটখাটো একটুখানি ফিল্ম একটু দেখলাম এক ঝলক, ছোটখাটো একটু লাইট মিউজিক শুনলাম, এতে বরঞ্চ আরো ব্রেনটা কিন্তু অ্যাক্টিভিটি ভালো হয়। হুম, দু একজনের বন্ধুদের সাথে দু একটা কথা বললাম, কিন্তু বেশি কথা বলা যাবে না, খুব বেশি কথা বলার দরকার নেই, কারণ আবার এই একটা কথাই বলছি, ব্রেনটাকে রেস্ট দিতে হবে। ব্রেনটার যে ফাংশনটা ফাংশনটা যে একদম স্পন্টেনিয়াস যে ফাংশনটা, যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ এক্সপ্রেশন, সেইটা কিন্তু নষ্ট হয় বেশি কথা বললে বা বেশি পড়লে। যত পড়া যাবে তত বেশি কিন্তু এটা এক্সাগারেটেড হয়ে যাবে, এ সাবজেক্ট ও সাবজেক্ট, এটা নিয়ে ওটা নিয়ে, হলে গিয়ে তখন গন্ডগোল হবে। সুতরাং বারেবার একটা কথাই বলছি যে ব্রেনকে রেস্ট দিতে হবে। তার আগে তুমি এক সপ্তাহ আগে যত ইচ্ছা পড়ো, রাত জেগে পড়ো, দিন বিকেল সবসময় পড়ো, কিন্তু পরীক্ষার আগে আগে এই এক দুদিনের মধ্যে বেশি পড়লে কিন্তু সেগুলো ব্রেনকে এফেক্ট করে, ব্রেনের যে স্পন্টেনিয়াস ক্যাপাসিটি সেটা নষ্ট হয়ে যায়। হুম, এই হচ্ছে ব্যাপার। আর হলে সবসময় খুব সাইলেন্ট থাকতে হবে, খুব ইয়ে কোনো কারোর সাথে কোনো কথা বলার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। প্রবলেম হলে জিজ্ঞেস করতে হবে যে ইয়ে আছে তাকে, যে গার্ডে থাকবে, তাকে কোনো প্রবলেম হলে জিজ্ঞেস করবে, ব্যাস, হয়ে গেল। আর জিনিসগুলো চিন্তা করলে ঠিক মনে পড়ে, হলে অত টেনশন করার দরকার নেই। ব্রেনটা যদি ঠিক থাকে তাহলে সব জিনিস মনে পড়ে যায়, একদম ক্লিয়ার হয়ে যায়। এর জন্য বিশেষ ইয়ে কোনো কিছু ইয়ে করার দরকার নেই, এটা স্পন্টেনিয়াস, এটা ব্রেনের যে ক্যাপাসিটি সেটা সে অ্যাপ্লাই করা যাবে। হুম, এই এই আমি আজকে এই অবধি শেষ করছি। এটুকুই রিকোয়েস্ট টু দ্য স্টুডেন্টস। আর এর পরেও আরো কতগুলো জিনিস নিয়ে আমি ডিসকাস করব, যে কি করে পড়াটা করতে হবে, কতক্ষণ পড়া উচিত, হুম, কতক্ষণ পড়া উচিত, এবং সেটা কিভাবে রিভাইজ দিতে হবে, কি করে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, কি করে হলে, কি করে তোমার অ্যাটিচিউড কিরকম হবে, তোমার স্টেবিলিটি দরকার, সেটা বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টাল স্টেবিলিটি। ফিজিক্যাল স্টেবিলিটি যেরকম দরকার, মেন্টাল স্টেবিলিটি দরকার। বেশি কারোর সাথে কথা বলা নাই ভালো, সেটা ডিস্টার্ব হতে পারে। খুব সাইলেন্ট থাকতে হবে। হুম, এইভাবে যদি করা যায়, প্র্যাকটিস করা যায় প্রথম থেকেই, তাহলে কিন্তু গুড মার্কস আসতে কোনো অসুবিধা নেই। আর আবারও বলছি যে রেফারেন্স বই একটা কি দুটো করার দরকার নেই, একটাই, যেটাকে আমি ভালোভাবে পড়বো সেটাই, বিভিন্ন বই দেখে ইয়ে করার দরকার নেই সেগুলো। আমি এই অবধি আজকে রাখছি।